বিন্দু আসসালামু আলাইকুম। আমি রুবেল খান, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, পাঁচচুকি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ। সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করতেছি। আজকে আমরা তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় অর্থাৎ পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের অষ্টম অধ্যায় পর্যাবৃত্তিক গতি নিয়ে তোমাদেরকে ইনশাল্লাহ আলোচনা করব। আমি আশা করব পুরো ক্লাস জুড়ে তোমরা আমার সাথে সংযুক্ত থাকবা। পাশাপাশি যদি কোনো বিষয় বুঝতে না পারো তাহলে পরে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা যে স্যার আমি এই জিনিসটা বুঝতেছি না, ইনশাল্লাহ আমি তোমাদেরকে পরে কোনো এক সময় সলভ করে দেব। তো চলো আমরা আজকে শুরু করতেছি আজকের ক্লাস পর্যাবৃত্তিক গতি। আমাদের আজকের ক্লাসটা শুরু করার আগে কিছু কথা বলে নিলে তোমাদের জন্য ভালো হয়, অথবা বিষয়টা বুঝতে পারবা। আমরা নবম শ্রেণীতে গতি পড়েছিলাম, গতিটা পড়ানো হয়েছিল। তারপর গতির 5 ধরনের প্রকারভেদ আমরা পড়ে আসছি। সে 5 ধরনের প্রকারের একটা অংশ পর্যাবৃত্তিক গতি। আমরা যদি এক কথায় বলি, নির্দিষ্ট সময় পর পর যদি তার পূর্বের অবস্থায় ফিরে আসে, আমি আবার বলি কথাটা, নির্দিষ্ট সময় পর পর যদি পূর্বের অবস্থায় ফিরে আসে, ফিরে আসতে গেলে যে গতিটা সৃষ্টি হয় তাকে আমরা বলবো পর্যাবৃত্তিক গতি। এখন এখানে কথার মধ্যে কিন্তু একটু বলতে পারো একটু দুইটা অংশ আমরা এই সংজ্ঞা থেকে দুইটা অংশ পাই, যে নির্দিষ্ট সময় পর পর কিন্তু এখানে দুই ধরনের হইতে পারে, অর্থাৎ স্থানভেদে হইতে পারে, কালভেদে হইতে পারে। তো স্থানভেদে এবং কালভেদে এর উপর ভিত্তি করে আমরা কাজ করব। তো চলো আমরা আবার একটু বলে নিই। পর্যাবৃত্ত গতিটা হলো পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা যদি নির্দিষ্ট সময় পর পূর্বের অবস্থায় ফিরে আসে, সে ফিরে আসাটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। তোমরা একটা শব্দ শুনতেছো, মনে হইতেছে দেখো আমার মাথার উপর একটা ফ্যান ঘুরতেছে, এটা একটা ফ্যানের শব্দ। এই ফ্যানের গতিটাও কিন্তু এক ধরনের পর্যাবৃত্ত গতি। আমার পাশে একটা ঘড়ি আছে, দেওয়াল ঘড়ি, অথবা তোমরা দেখতেছো না, বা অথবা তোমাদের বাসায় দেওয়াল ঘড়ি থাকতে পারে। সে ঘড়ির যে কাঁটাটা টিক 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 করে ঘুরতেছে, সে ঘোরাটাও কিন্তু এক ধরনের পর্যাবৃত্ত গতি। তো আমরা এবার ক্লাসিফিকেশন করব, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর যদি অবস্থার পরিবর্তন করে পূর্বের অবস্থায় ফিরে আসে, এই ফিরে আসাটা যে ধরনের গতি তাকে বলবো আমরা পর্যাবৃত্ত গতি। এবার চলো আমরা পর্যাবৃত্ত গতিটাকে দুই ভাগে ভাগ করতে পারি। তোমরা ভালো করে লক্ষ্য করো, পর্যাবৃত্ত গতিটাকে আমরা দুই ধরনের বা দুই প্রকার বা দুইটা ক্লাসিফিকেশনে বার করতে পারি। একটা হচ্ছে স্থানিক পর্যায় আর একটা হচ্ছে কালিক পর্যায়। আমরা স্থানিক পর্যায় এবং কালিক পর্যায় নিয়ে পর্যালোচনা করতে গেলে আমাদের বিষয় সম্বন্ধে আর একটু ধারণা নিলে ভালো হয়। স্থানিক পর্যায়টা হলো তোমার স্থানভেদে, স্থানিক পর্যায়টা স্থানভেদে। আমরা স্থানভেদে কি করতে পারি, এই স্থানিক পর্যায়টা বের করতে পারি। স্থানভেদে কি, ধরো একটা ঘড়ির কাঁটার গতি। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে দেওয়াল ঘড়িতে তিন ধরনের কাঁটা থাকে, সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা। সেকেন্ডের কাঁটাটা তোমার 60 সেকেন্ড পর তার পূর্বের অবস্থায় ফিরে আসে, আর মিনিটের কাঁটাটা 60 মিনিট মানে 1 ঘন্টা পর, আর ঘন্টার কাঁটাটা 12 ঘন্টা পর
তার পূর্বের অবস্থায় ফিরে আসে। এই যে একটা নির্দিষ্ট সময় পর তার স্থান ভেদে পরিবর্তন হইতেছে, এটা ধরো হয়েছে ঘড়ির কাঁটার ক্ষেত্রে। আমরা যদি আরেকটা নেই যে আমরা সূর্যের গতির সাথে যদি তুলনা করি, ধরো সূর্যটা একটা গ্রহ, সূর্যের গতিটার সাথে যদি আমি তোমার অর্থাৎ সৌরজগতের সাথে যদি কোনো কিছু তুলনা করি, সৌরজগতের মধ্যে আমরা জানি সূর্যকে কেন্দ্র করে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই গ্রহগুলো কিন্তু তার নিজ নিজ কক্ষপথে একটা নির্দিষ্ট সময় পর পূর্বের অবস্থায় ফিরে আসে। ধরো পৃথিবী, আমরা জানি যে পৃথিবী 365 দিন পর অর্থাৎ 1 বছর পর তার পূর্বের অবস্থায় ফিরে আসে। তাহলে আমরা ধরে নিতে পারি যে পৃথিবীর তার গতিটা নির্দিষ্ট সময় পর তার পূর্বের অবস্থায় ফিরে আসবে একটা নির্দিষ্ট সময় পর। এই নির্দিষ্ট সময়টা হচ্ছে আমাদের 365 দিন। তুমি যদি আবার মনে করো যে আমরা পৃথিবীর একটা গ্রহ আছে, উপগ্রহ, সেটা পৃথিবী উপগ্রহটা হচ্ছে চাঁদ। তো চাঁদ বা মুন তার নিজ কক্ষপথে ফিরে আসতে 30 দিন সময় লাগে। তাহলে 30 দিন এটাও একটা স্থানিক পর্যায়। আবার ধরো সূর্যটা যদি আমি তুলনা করি, সূর্যটাও কিন্তু তার নিজ কক্ষপথে ফিরে আসে, অর্থাৎ নির্দিষ্ট সময় পর সূর্যটা কী করে তার পূর্বের অবস্থা ফিরে আসে। এখন বলতে পারো যে তাহলে পৃথিবীর সূর্যের আবর্তনকাল কত? সূর্যের আবর্তনকাল 25 দিন। তাহলে আমরা ঘড়ির কাঁটা ধরলাম বা বিবেচনা করলাম, তারপর আমরা সূর্যের গতিটা বা গ্রহের সাথে তুলনা করলাম। এবার যদি একটা উলম্ব স্পিন তুলনা করি, আমি চিত্রগুলো আঁকছি না কেন, আমাদের পরে এটি কাজে লাগবে। উলম্ব স্পিনটা হলো আমি একপাশে একটা স্পিনটাকে দৃঢ়ভাবে আবদ্ধ করে রেখে এভাবে যদি বিপরীত দিকে একটা বল প্রয়োগ করি, তো এখানে পত্তানির বলের কারণে স্পিনটা সংকুচিত বা প্রসারিত হবে। তো সংকুচিত বা প্রসারিত হওয়ার পরেও এই অংশটা কিন্তু আবার একটা সময় পর পূর্বের অবস্থা ফিরে আসতে পারবে। তো এটাও কিন্তু এক ধরনের কি স্যার, স্থানিক পর্যায়ের মধ্যে পড়ে। আবার তরঙ্গ আমরা শিখেছি এভাবে ঢেউ, এই যে তরঙ্গ ঢেউ, এই তরঙ্গ ঢেউটাও কিন্তু এক ধরনের কি গতি, স্থানিক পর্যাবৃত গতি। এভাবে গতিটা তার পূর্বের অবস্থা একটা নির্দিষ্ট সময় পর পূর্বের অবস্থা ফিরে আসে। তাহলে এবার আমরা শিখলাম যে পর্যাবৃত গতি সম্পন্ন করার ক্ষেত্রে দুই ধরনের একটা অংশ আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি, যে স্থানিক পর্যায়টা হচ্ছে নির্দিষ্ট সময় পর যদি আমরা কি করে অবস্থান ভেদে কি হয়, পরিবর্তন হয়। এবার আমরা ধরো এবার কালিক পর্যায়টা নিয়ে, কালিক মানে হচ্ছে সময়। তাহলে আমরা সময়টাও যদি আমরা ধরে নিয়ে আসি, তাহলে এই ধরনের গতিও কি করা যাবে, মানে পূর্বের অবস্থা ফিরে আসতে পারবে। ধরো 300 আজকের যে দিনটা তুমি যদি ঠিক 1 বছর পর বিবেচনা করো, তাহলে তার পূর্বের অবস্থা ফিরে আসতে পারবে। অর্থাৎ আমরা যাই বলি এটা হচ্ছে অবস্থান ভেদে বা স্থান ভেদে, আর এটা হচ্ছে সময় ভেদে। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা নিতে পারলাম যে আমরা কি করলাম, যে পর্যাবৃত গতি সম্পন্ন করার ক্ষেত্রে আমরা 2 ধরনের সংজ্ঞা পাইলাম। এবার আমরা নিয়ে আসি আর কিছু আলোচনা। পর্যাবৃত গতি নিয়ে আর একটু ধারণা নেই। আমরা পর্যাবৃত গতি সম্পন্ন পড়লাম। পর্যাবৃত গতি সম্পন্নের মধ্যে আমরা কি কি শিখলাম, তোমার স্থানিক পর্যায় শিখলাম, কালিক পর্যায় শিখলাম। এবার আমরা আরও কিছু কাজ করব। সে কাজগুলো হলো তোমার পর্যায়। আমরা এখন কিছু কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে পারি। সেটা হলো সরল দোলগতি, অর্থাৎ পর্যাবৃত গতি সম্পন্ন করা 2 ধরনের, স্থানিক পর্যায়, কালিক পর্যায় পর। এবার আমরা শিখব সরল দোলগতি।
অর্থাৎ এখন যে আলোচনাটা বিষয় হবে বা এখন আলোচনার বিষয়টা সরল দোলন গতি, সরল দোলন গতি, সরল সন্দিত গতি। আমরা স্পন্দন গতি সম্বন্ধে একটা ধারণা আমরা নিয়েছিলাম, তাই এটা বোঝানোর জন্য আমরা একটা বিষয় স্বচ্ছ ধারণা নেই যে আমরা জানি যে সরল রৈখিক যে গতিটা থাকবে, যদি নির্দিষ্ট অর্থাৎ সরলরেখা বরাবর যে গতিটা অগ্রসর তাকে সরলরৈখিক গতি বলা হয়। তো সরলরৈখিক গতিতে আমরা ত্বরণের মান এবং দিক, এখানে আমাদের কি করা হবে, সরলরৈখিক ক্ষেত্রে গতির ত্বরণের মান এবং দিক ধ্রুব থাকবে। একটু ভালো করে লক্ষ্য করো একটু, যে সরলরৈখিক গতির ক্ষেত্রে আমরা ত্বরণের মান এবং দিকটা কি হবে, আমাদের দুটোটাই ধ্রুব থাকবে। আবার ধরো আমরা পর্যাবৃত্ত গতি সম্পন্ন যদি বা পর্যাবৃত্ত গতি তুলনা করি, সেক্ষেত্রে ত্বরণের মানটা ধ্রুব থাকবে এবং মানটা বেগের একটা মান থাকবে। ত্বরণের মানটা ধ্রুব থাকবে এবং বেগের মানটা কি থাকবে, থাকবে, ধ্রুব থাকবে না, অর্থাৎ পরিবর্তিত হবে। তো সেক্ষেত্রে এটাও সঠিকভাবে নির্ণয় করা হয় না। এবার যদি আমরা স্পন্দন গতি তুলনা করি, সেক্ষেত্রে ত্বরণের মান এবং সরণের মানটা সম্পূর্ণটা কি করবে, নির্ভর করবে। কিভাবে আমরা শিখব, সরল দোলগতি হলো যে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণার গতির কালে নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট গতিকালের একটা নির্দিষ্ট অংশ বা একটা নির্দিষ্ট সময় সম্মুখ দিকে অগ্রসর হবে আর বাকি সময়টা বিপরীত দিকে অগ্রসর হবে। এটা মিলে একটা পর্যায় সম্পন্ন করবে। অর্থাৎ তুমি যদি দোলনাটা এভাবে দুলতে থাকো, এইভাবে দুলতে থাকো দোলনা, তাহলে লক্ষ্য করো এইখান থেকে আমি তুলনা করলে একটা নির্দিষ্ট সময় সামনের দিকে অগ্রসর হবে, তারপর আবার আর বাকি সময়টা পিছনের দিকে অগ্রসর হবে। অর্থাৎ সম্মুখ এবং পশ্চাৎ মিলে যে গতি সৃষ্টি হয় তাকে সরল দোলন গতি বা সরল গতি অথবা সরল সন্দিত গতি। আমরা দোলনাতে ছোটোবেলা অনেকেই দোলনা ব্যবহার করা হয়েছিল, দোলনার মধ্যে এভাবে দুলতে থাকে, এই দোলনার গতিটা এক ধরনের কী গতি, সরল দোল গতি। তাহলে এবার আমরা সরল দোল গতি সম্বন্ধে একটা ধারণা নিতে পারলাম যে যদি যাত্রাকালে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা যাত্রাকালে একটা সময় সম্মুখ দিকে অগ্রসর হবে এবং বাকি সময়টা পিছনের দিকে অর্থাৎ বিপরীত দিকে অগ্রসর হবে, এই ধরনের গতিকে আমরা কি বলবো, সরল দোল গতি। এবার আমরা সরল দোল গতির সম্বন্ধে একটু ধারণা নেই বা ব্যাখ্যা নেই। মনে করি সরল দোল গতির ক্ষেত্রে ত্বরণ এ এবং আমরা এটাকে যদি সরণ তুলনা করি এক্স, তাহলে তাদের মধ্যে সম্পর্ক হবে সরণ ত্বরণের সমানুপাতিক এবং অভিমুখী। এখানে অভিমুখটা হলো কি, সরণ যেদিকে কাজ করবে ত্বরণটা তার বিপরীত দিকে কাজ করবে, এই জন্য আমাদের বলা হয়েছে সরণ ত্বরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। অর্থাৎ বিপরীতমুখী হলে এটা কী করে, সাম্যাবস্থা সৃষ্টি করতে পারে। এভাবে যদি ঢেউ সৃষ্টি হয় সাম্যাবস্থা, এইভাবে উপর উঠলো নিচে নামলো আবার উপর উঠলো, এইভাবে কী করে সরণ ত্বরণের সমানুপাতিক এবং কি বিপরীতমুখী। এবার আমরা আরেকটু সামনে আগাই। ধরো এখানে আমরা সমানুপাতিকের পরিবর্তে একটা সমান সমান চিহ্ন দিলাম, তার সাথে একটা ধ্রুব সংখ্যা দিলাম, এটা হচ্ছে সমাকলন ধ্রুবক। এই রাশির মানটা ত্বরণ এবং সরণের উপর নির্ভর করবে। আবার আমরা যেহেতু ত্বরণের সাথে সরণের সম্পর্ক আবার আমরা জানি, আবার পত্তানি বলের ক্ষেত্রে বলের সাথে সরণের একটা সম্পর্ক আছে। পত্তানি বলের ক্ষেত্রে বল সরণের সমানুপাতিক এবং বিপরীত। তাহলে এবার আমরা এই সমানুপাতিকের পরিবর্তে একটা সমান সমান চিহ্ন দিব, তার সাথে একটা সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করব। অর্থাৎ সমানুপাতিকের পরিবর্তে সমান এবং তার একটা ধ্রুবক সংখ্যা দিলাম। তুমি ভালো করে লক্ষ্য করে দেখো 1 নং এবং 2 নং সমীকরণে এই যে মানগুলো দেওয়া হয়েছে, এখানে সমানুপাতিক ধ্রুবক হচ্ছে কে প্রাইম আর এখানে হচ্ছে কে, এই সবগুলো
সমানুপাতিক ধ্রুব সংখ্যা এবং ধনাত্মক ধ্রুবক, এই মানগুলো হবে সবসময় ধনাত্মক। এই সমীকরণ থেকে আমরা কি করতে পারি, এই সরল দোলন গতির বলের মান নির্ণয় করতে পারি, ত্বরণের মান নির্ণয় করতে পারি। তাহলে আমরা মোটামুটি তোমাদেরকে একটা ধারণা দেওয়া হলো। আর এখানে আমরা কি করতে পারি, পত্তানি বল নির্ণয় করতে পারি, এই যে পত্তানি বল। তাহলে আমরা একটু সামনে আগাই। আমি আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। এবার সরল দোলগতির বৈশিষ্ট্য নিয়ে আসি। আমরা সরল দোলগতির বৈশিষ্ট্য, কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। আমরা ইতিমধ্যে সরল দোলগতির ক্ষেত্রে আমরা কিছু আলোচনা করেছিলাম। এটি একটি, অর্থাৎ এটি একটি পর্যাবৃত্ত বল। আমরা সমীকরণের মাধ্যমে দেখতে পেরেছিলাম যে এটা একটা পর্যাবৃত্ত বল, অর্থাৎ এফ সমানুপাতিক মাইনাস কে ধরা হয়েছিল, তো কে এক্স এর জন্য এটি পর্যাবৃত্তিক বল আমরা ধরতে পারি। এবার এটা একটি স্পন্দনশীল বল। এটি একটি পর্যাবৃত্ত বল, এটি একটি স্পন্দন বল। যে কোনো সময় সাম্য, অর্থাৎ এখানে লেখাটা হবে যে কোনো সময় সাম্যাবস্থান থেকে সরণ ত্বরণের সমানুপাতিক, যে কোনো সময় সাম্যাবস্থান থেকে সরণ ত্বরণের সমানুপাতিক, অর্থাৎ যে কোনো সময় এটি কী করবে, সাম্যাবস্থান থেকে সরণ ত্বরণের সমানুপাতিক। আমরা কি আগের সমীকরণগুলোতে দেখেছিলাম। এবং এই বল সর্বদাই কী করা হবে, একটা নির্দিষ্ট বিন্দুর অভিমুখী, অর্থাৎ নির্দিষ্ট বিন্দুর অভিমুখী কি, যদি বলটা প্রয়োগ করার পরে ত্বরণটা যদি বিপরীত দিকে প্রয়োগ করে তাহলে একটা পূর্বের অবস্থা ফিরে আসবে। এই জন্য এটা বলা হয়েছে একটা নির্দিষ্ট অভিমুখী। আমি আবার বলে দেই, সরল দোলগতির বৈশিষ্ট্য হলে এটি একটি পর্যাবৃত্ত বল, এটি একটি স্পন্দনশীল বল। এখানে লেখাটা হবে 3 নাম্বার, যে কোনো সময় সাম্যাবস্থান থেকে সরণ ত্বরণের সমানুপাতিক হবে, যে কোনো সময়, এবং তাদের দিক হবে বিপরীতমুখী, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বা নির্দিষ্ট বিন্দুতে ফিরে আসে। এই জন্য এটা কি সাম্যাবস্থায় সৃষ্টি করতে পারে। এবার আমরা মোটামুটি একটা ধারণা তোমাদেরকে দেওয়া হলো। চলো এবার আমরা আরেকটু সামনে আগাই। তাহলে আমরা ইতিমধ্যে সরল দোলগতি সম্পন্ন কণার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য নিতে পারলাম, বা একটা ভালো ধারণা দেওয়া হলো বৈশিষ্ট্য থেকে। এবার আমরা শিখব সরল দোলগতির ব্যবকলন সমীকরণ। সরল দোলগতির ব্যবকলনীয় সমীকরণ। এখন তো গাণিতিক টার্ম, তোমরা একটু ভালো করে লক্ষ্য করবা, না বুঝলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা। সরল দোলগতির ব্যবকলনীয় সমীকরণ, অর্থাৎ তার আরেকটা বাংলা আছে অন্তরক সমীকরণ। অন্তরক মানে বাংলা যদি বলি ডিফারেন্সিয়েশন, ইংরেজিতে বলি ডিফারেন্সিয়েশন। অর্থাৎ সরল দোলগতি বা ব্যবকলনীয় সমীকরণ বা কি অন্তরীকরণ যেটা বলা হয়। তো চলো এবার শিখি। মনে করি সরল দোলগতি সম্পন্ন একটি কণার আমাদের ক্রিয়াশীল বলের মান যদি এফ হয়, ক্রিয়াশীল বল এফ, তার সাথে যদি আমরা সরণটাকে এক্স ধরি, অর্থাৎ সাম্যাবস্থান থেকে একটি সরল চোদিত গতির ব্যবকলনীয় বা সরল দোলন গতির ক্রিয়াশীল বলের মান এফ, তার সাথে যদি আমি সরণটাকে এক্স ধরি, এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে বল এবং সরণের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক এবং বিপরীত। তাহলে আমরা সম্পর্কটা নির্ণয় করলাম, বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী বা অভিমুখী বলা হয়, আমরা নির্ণয় করলাম। এবার আমরা একটু লক্ষ্য করো, এই সমানুপাতিকের পরিবর্তে আমরা সমান সমান চিহ্ন দিলাম, একটা সমানুপাতিক সংখ্যা ধ্রুব লিখলাম, তার সাথে আমরা কি দিলাম, কে এক্স দিলাম। এটাকে আমরা একটা
সমীকরণের মাধ্যমে শনাক্ত করে দিলাম। এবার যদি আমরা নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আসি, নিউটনের দ্বিতীয় সূত্র হতে পাই কি পাই, আমরা এটা অনেকে আগে থেকে শিখেছিলাম নিচের ক্লাসগুলোতে, F সমান ma। নিউটনের গতি, এটা হবে নিউটনের গতির দ্বিতীয় সূত্র, অর্থাৎ F সমান ma। ক্রিয়াশীল বল হবে ভর আর ত্বরণের গুণফলের সমান। আশা করি তুমি বুঝতে পারছো। এবার আমরা 1 এবং 2 হতে পাই। এই পাশে F, এই পাশে F, তাহলে F সমান কি লেখা যাব, ma সমান মাইনাস কে এ কে এক্স। অর্থাৎ সমীকরণের আমরা 1 এবং 2 হতে পাই, এই পাশে F আর এই পাশে F সমান হলে এই অংশ সমান এই অংশ আমরা লিখলাম। এবার একটু লক্ষ্য করো, আমরা নিচের ক্লাসে কী শিখে এসেছি, এখানে ত্বরণটাকে আমরা বার করতে পারি। ত্বরণ সমান কি, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, অর্থাৎ এ সমান dv/dt। তুমি যদি না বুঝো তাহলে এটা আবার তো মুখস্থ রাখো, এটা একটা সমীকরণ, অর্থাৎ বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলা হয়। আবার আমরা যদি বেগটাকে নেই তাহলে হবে dx/dt। এই ক্ষেত্রে কি লেখা যায়, b সমান dx/dt, অর্থাৎ সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। এবার আমরা খেয়াল করো, আমরা ঠিক রাখলাম, এর মানটা কি লিখছিলাম, dv/dt মাইনাস কে এক্স। আবার d/dt ঠিক রাখলাম, b এর মান হচ্ছে dx/dt। এবার আমি আর একটু কাজ করে নেই, গুণ করে দিলে d স্কোয়ার x/d স্কোয়ার সমান সমান মাইনাস কে এক্স। একটু খেয়াল করলে বুঝবা, অর্থাৎ ত্বরণের মান হচ্ছে dv/dt লিখলাম। আবার এই যে এই পাশে ব্যাগটা আছে, ব্যাগের মান হচ্ছে dx/dt, তাহলে আবার ব্যাগের মানটা dx/dt লিখলাম। লিখার পরে এই d দা এটিতে গুণ করে উপরের সংখ্যা গুণ করে লিখলাম, আর নিচের সংখ্যা গুণ করে লিখলাম। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছ। তাহলে আমি এবার এই নিচের উপরের অংশটা মুছে দিই। দেখো, এই এমটা যদি আমি উভয় পক্ষকে এম দ্বারা কী করে দেই, ভাগ করে দেই, তাহলে আমাদের সংখ্যাটা হবে d স্কোয়ার x/dt স্কোয়ার সমান সমান মাইনাস k/m x। অর্থাৎ এম দ্বারা কি করলাম, উভয় পক্ষকে এম দ্বারা ভাগ করে, অর্থাৎ এম দ্বারা ভাগ করে। তাহলে এম দ্বারা ভাগ করলে এমন একটা অংশ আমরা পাই। এবার আমরা একটা কাজ করতে পারি, ওমেগা স্কোয়ার সমান k/m ধরে আমরা k/m এর পরিবর্তে আমরা কি লিখবো, ওমেগা স্কোয়ার। এটা আমরা ধরে নিই, ফিজিক্সের ভাষায় এই অংশটা আমরা ধরে নিলাম। এই ক্ষেত্রে আমরা এটাকে ওমেগা ধরলাম। ওমেগার আমরা জানি ওমেগা হচ্ছে কৌণিক বেগ। কৌণিক বেগ, একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন যে বেগ প্রাপ্ত হয় বৃত্তাকার পথে ঘুরতে গিয়ে, সেই বেগটাকে আমরা কৌণিক বেগ দ্বারা প্রকাশ করবো। এইখানে আমরা ওমেগা নিয়ে আসলাম। এবার আমরা চলো বাকি অংশটা করি।
মাইনাস ওমেগা স্কোয়ার কে, অর্থাৎ কে বাই এম এর পরিবর্তে আমরা ওমেগা ধরলাম, ওমেগা স্কোয়ার ধরলাম, তাহলে যে ওমেগা নিয়ে আসলাম। এবার আমরা আরেকটু কাজ করতে পারি। এবার লক্ষ্য করো, এই মাইনাস অংশটা আমি যদি বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এই পাশে কিছু না থাকলে আমরা এটাকে শূন্য হিসেবে ধরে নিই। তাহলে এই যে একটা সমীকরণ বের করলাম, ইহাই হচ্ছে সরল দোলগতির ব্যবকলনীয় সমীকরণ। আমরা কি শিখলাম? এই যে সমীকরণটা আমি আবারও একটু মনে করাই দিই। দেখো, এই ক্যালকুলেশনটা করলাম, এখানে আমরা মানটা বসানোর পরে এই পাশে নিয়ে এটা মানটা বসানোর পরে ডান পাশের অংশটা বাম পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাসটা আমাদের কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। তাহলে এইখানে এই হলো ইহাই হলো সরল দোলগতির ব্যবকলনীয় সমীকরণ। এবার চলো আমরা এই অংশ দিয়ে কিছু আরও কিছু কাজ করে নেই, তাহলে আমাদের জন্য একটু সহজ হয়ে যায়। তো আমরা আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছ। এবার আমরা শিখব সরল দোলগতির ব্যবকলনীয় সমীকরণ এর সমীকরণটা বের করছি, সমীকরণের সমাধান। এবার আমরা শিখব সরল দোলগতির সমীকরণের, মানে যে সমীকরণটা আমরা ইতিমধ্যে বের করেছি সেই সমীকরণের কি করব? সমাধান করব। আমরা কিভাবে সমাধান করতে পারি? তাহলে আবার সবাই লক্ষ্য করো, আমরা এবার ইনশাল্লাহ সমাধান বের করব। তাহলে এই সমীকরণটার যখন আমরা সমাধান বের করতে যাব, তখন কিন্তু আমাদের এই সমীকরণটা সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। সমীকরণ সম্বন্ধে যদি স্বচ্ছ ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা মানে ভালো করতে পারবো না অথবা বুঝতে পারবো না। তো চলো এবার আমরা যদি সরল সন্ধিত গতির সমীকরণের সমাধান বের করি, তাহলে আমরা 3 নং পর্যন্ত যে সমীকরণটা লিখেছিলাম সেই সমীকরণ থেকে আমাদের বাকি কাজ, অর্থাৎ আমরা এরকম লিখেছিলাম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার সমান হচ্ছে 0। এবার লক্ষ্য করো, ডি স্কোয়ার এটা যদি আমি সুন্দর করে ভেঙে দেই, লক্ষ্য করো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ারে আমি এভাবে ভেঙে দিলাম, অর্থাৎ আমরা আলাদা আলাদা করে লিখলাম। এবার যদি আমরা আলাদা আলাদা করে লিখি তাহলে আমরা কি পাই একটু খেয়াল করো। আমরা আলাদা আলাদা করলে এই যে স্মরণের পরিবর্তন, অর্থাৎ যদি আমি ভালোভাবে না বুঝি তো এখানে একটা সাইড নোট দেখে নেই, ডি এক্স বাই ডিটি, অর্থাৎ ব্যাগটা হচ্ছে স্মরণের পরিবর্তনের হার। তাহলে এবার আমরা লিখব ডিবি বাই ডিটি প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান 0। এই অংশের ব্যাগের মানটা, অর্থাৎ ডি এক্স বাই ডিটির পরিবর্তে আমরা ব্যাগের মানটা এখানে বসিয়ে দিলাম। এবার আমরা আরেকটু কাজ করতে পারি। আমরা এখানে ডিবি বাই, অর্থাৎ ডিবি বাই যে ডিটি অংশটা লিখেছিলাম এটাকে আমরা আরেকটু ভেঙে দেই আমাদের সুবিধার জন্য। লক্ষ্য করো, এই যে এই ডিবি বাই ডিটির পরিবর্তে আমরা 2টা অংশ আলাদা ভাগ করে লিখলাম বা আলাদা ভেঙে ভেঙে লিখলাম। দেখো এখানে ডিএক্স আর ডিএক্স যদি আমি কেটে দেই, এভাবে এটা কেটে দেই, তাহলে উপরে থাকবে ডিবি আর নিচে থাকবে ডিটি, তাহলে আমাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। আমরা এটাকে আমাদের সুবিধার জন্য আমরা বের করে নিলাম, অর্থাৎ ডিবি বাই ডিটির পরিবর্তে ডিএক্স বাই ডিটি ইন্টু ডিবি বাই ডিএক্স লেখা যায়।
বাকি অংশটা লিখলাম। তাহলে এই dx বাই ডিটির পরিবর্তে আমরা ব্যাকটা আছে এখানে আবার ব্যাকটা নতুন করে লিখে দিলাম, অর্থাৎ বি ডিবি বাই ডিএক্স প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান 0। এবার যদি আমরা উভয় পক্ষকে এটার একটু কাজ করে নেই, অর্থাৎ এই বাম পাশের সমীকরণটাকে আমি আবার ডান পাশে নিয়ে গেলে এখানে প্লাস আসলো মাইনাস হয়ে গেছে। এবার উভয় পক্ষকে আমরা ডিএক্স দ্বারা কি করি, গুণ করে দিই। তাহলে এখানে আমাদের থাকবে লক্ষ্য করো এই অংশে আমি যদি উভয় পক্ষকে ডিএক্স দ্বারা গুণ করি তো এই উপরে ডিএক্স আর নিচে ডিএক্স কাটে যাব, বি ডিবি থাকবে। আর যেহেতু এখানে ডিএক্স নাই সেজন্য ডিএক্স হিসাবে আমাদের এখানে রয়ে গেল। আমরা এটাকে একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি। সর্বশেষ সমীকরণ দেওয়া হয়েছিল 3, এবার এটা হবে 4 নং সমীকরণ পর্যন্ত যদি তোমরা বুঝে থাকো তাহলে আমরা আমাদের বাকি অংশটা আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে শেষ করতে পারবো। তাহলে এবার আমি আবার বলে দিই, একটু খেয়াল করো। প্রথমে আমরা সমীকরণটা লিখলাম, লেখার পরে আমাদের এখানে এই সমীকরণটাকে দুটো অংশে ভাগ করে দিলাম, মানে ব্যালেন্স করে দিলাম, আলাদা করে দিলাম। আলাদা করার পরে আমরা এখানে দেখো এই কী করলাম একটু খেয়াল করলে বুঝবা, এই ডি বাই ডিটি ঠিক রাখলাম, আর এই যে ডি এক্স বাই ডিটির পরিবর্তে বি, এই যে বিটা নিয়ে আসলাম, অর্থাৎ এই মানের পরিবর্তে বি লিখলাম, সমীকরণ ঠিক আছে। তারপরে এই ডিবি বাই ডিটির আমরা আমাদের প্রয়োজনীয় সুবিধার জন্য আমরা কি করলাম, আলাদা করে লিখলাম, অর্থাৎ ডিএক্স বাই ডিটি ডিবি বাই ডিটি। এখানে ডিএক্স আর এখানে ডিএক্স কেটে দিলে আমরা ডিবি বাই ডিটি থাকে, তাহলে আমরা পূর্বের অবস্থা ফিরে আসতে পারি। আর বাকি অংশ ঠিক আছে, এখানে ডিএক্স বাই ডিটির পরিবর্তে আমরা কি লিখলাম, বি লিখলাম, আর বাকি অংশটা ঠিক রাখলাম। এইখানে এসে আমরা কি করলাম দেখো, এই প্লাসটা ঠিক আছে মাইনাস নিয়ে আসলাম, মাইনাস নিয়ে আসার পরে তারপর আবার আমরা এখানে লক্ষ্য করো ডিএক্স দ্বারা গুণ করলে ডিএক্স উপর ডিএক্স নিচে ডিএক্স কাটা যায়, বি ডিবি থাকবে। আর এখানে আমরা ডিএক্স যেহেতু গুণ করছি তাহলে ডিএক্স পর্যন্ত আমরা পাইলাম। আশা করি তোমরা এই এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। এবার আমরা আরেকটু সামনে আগাই। এবার এই যে আমরা 4 নং সমীকরণটা ধরলাম, এই যে 4 নং বি ডিবি সমান মাইনাস ওমেগা স্কোয়ারের ডিএক্স, এই 4 নং সমীকরণকে আমরা কি করব, সমাকলন করব। অর্থাৎ 4 নং সমীকরণকে সমাকলন করে পাই। তাহলে চলো এবার আমরা সমাকলন করি। আমরা যেহেতু সমাকলন করলে এখানে আমাদের সমাকলন চিহ্ন দিতে হয়, আমরা সমাকলন চিহ্ন দিলাম, বাকি সংখ্যাটা লিখলাম, এখানে সমাকলন চিহ্ন দিয়ে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স লিখলাম, ডিএক্স আছে আমাদের। তাহলে আমরা 4 নং সমীকরণটাকে সমাকলন করি না, এখন করব, এই জন্য আমরা সমাকলন চিহ্ন দিলাম। অনেকেই তোমরা সমাকলন যদি না বুঝে থাকো তাহলে আমার সাথে করো, ইনশাল্লাহ আজকের পর থেকে সমাকলন ভুল করবা না বা ভুল হবে না তোমাদের দ্বারা। তাহলে চলো আমরা সমাকলন করার নিয়ম হলো, আমরা যার সাপেক্ষে সমাকলন করবো সেই সংখ্যাটা সমাকলন চিহ্নের সামনে রাখবো, আর যেই চিহ্নটা সমাকলন করব না বা রাশিটা সমাকলন করব না তাকে আমরা সমাকলন চিহ্নের বাম পাশে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের সমাকলনের নিয়ম। তাহলে এখানে যেহেতু আমরা সমাকলনটা কি, ডিবি, অর্থাৎ সমাকলনটা হবে ক্ষুদ্র অংশের সাথে, ডি এর সাথে যে বি আছে বি এর সাথে সমাকলন করা হয়, সেজন্য তাহলে এখানে বি আছে, তাহলে দুটোটাই সমাকলন চিহ্নের সামনে থাকবে। এবার এখানে লক্ষ্য করো, এখানে আমাদের ক্ষুদ্র অংশ হচ্ছে ডিএক্স, তো ডিএক্সের সাথে মানে এক্সের সাপেক্ষে সমাকলন করতে হবে। তাহলে এখানে আমাদের কি মাইনাস ওমেগা স্কোয়ারটা আমাদের এটার সাথে যায় না, সেজন্য এটাকে আমরা কি করব, বাম পাশে নিয়ে আসবো। তাহলে চলো এবার আমরা আমাদের বাকি অংশটা সাজিয়ে নেই। আমি যে কথাটা বলেছিলাম
সমাকলন অঙ্ক করার ক্ষেত্রে নিয়মটা হলো আমরা যার সাপেক্ষে সমাকলন করব তার চিহ্ন বা রাশিগুলোর সমাকলন চিহ্নের ডান পাশে থাকবে, আর যার সাপেক্ষে করব না, এখানে এক্সের সাপেক্ষে করব, এই ক্ষেত্রে বি এর সাপেক্ষে করব, আর এখানে এক্সের সাপেক্ষে করব। এক্সের সাপেক্ষে করলে এখানে কি হবে, আমাদের ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ারটা এটা এক্সের সাথে মিলে না বা এটা যায় না, সেজন্য এটা কী করলাম, বাম পাশে নিয়ে আসলাম। এবার আমরা একটু সাইড নোটের মাধ্যমে আমাদের বাকি অংশটা বুঝে নিই। এক্স ডিএক্সের সমাকলন হলো, সূত্রটা হলো এক্স স্কোয়ার বাই 2। আবার হলো খেয়াল করো, এক্স ডিএক্সের সমাকলনের সূত্র হবে এক্স স্কোয়ার বাই 2। তাহলে এবার আমরা নিয়ে আসি বি ডিবির সমাকলনের সূত্র হবে কি, বি স্কোয়ার বাই 2, অর্থাৎ এই সূত্রের আলোকে আমরা এটা লিখলাম, মাইনাস ওমেগা স্কোয়ার দিলাম। এক্স ডিএক্সের সূত্র কি, এক্স স্কোয়ার বাই 2, তার সাথে আমাদের একটা সমাকলন চিহ্ন বা ধ্রুবক লিখতে হয়। এখানে নতুন একটা সংযোগ করা হলো, সেটা হলো সি। এখানে সিটা হলো সমাকলন ধ্রুবক। আমি আবার বলি, এই অংশটা তোমরা অনেকে হয়তো বা ভালো করে বুঝবা না, আমি আবার বলে দিই। এক্স ডিএক্সের সমাকলন হবে এক্স স্কোয়ার বাই 2, তাহলে বি ডিবির সূত্র হবে কি, বি স্কোয়ার বাই 2 লিখলাম, মাইনাস ওমেগা স্কোয়ার যা আছে তাই লিখলাম। এক্স ডিএক্সের সমাকলন সূত্র হবে কি, এক্স স্কোয়ার বাই 2, তার সাথে আমরা কি করলাম, সমাকলন ধ্রুবক বা সমাকলন চিহ্ন আমরা বসাইলাম। এবার 5 নং সমীকরণে যদি আমরা বি সমান সমান 0 এবং এক সমান সমান এ বসাই, বসিয়ে পাই, এই 5 নং সমীকরণে আমরা কি করলাম, বি সমান 0, এক সমান এ, এখানে এক হচ্ছে সরণ, এ হচ্ছে আমাদের বিস্তার, সর্বোচ্চ বিস্তার। আমরা ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে আমরা কিছু সংজ্ঞা আছে এগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা ইনশাল্লাহ সমাকলন ব্যবকলন সমীকরণটা সমাধান শেষ করার চেষ্টা করব। তাহলে এবার আমরা বি সমান 0 এবং এক সমান এ যদি বসিয়ে এই সমীকরণে বসাই, তাহলে আমরা কী পাই একটু খেয়াল করো। তাহলে এটার মানটা হবে 0 মাইনাস ওমেগা স্কোয়ার, এক্সের পরিবর্তে কী বলা হয়েছে, এ বসানো, তাহলে এ স্কোয়ার বাই 2 প্লাস সি। এই সমীকরণটাকে যদি আমি পূর্ণবিন্যাস করে লিখি, তাহলে সমান হবে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার বাই 2। আশা করি যারা সায়েন্সে পড়ো তারা এত সহজ জিনিসটা বুঝতে পারবা। অর্থাৎ আমরা এখানে 0 বসালে 0, এক্সের পরিবর্তে এ বসাইলাম, তাহলে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার বাই 2 আর তার সাথে সি, তাহলে এটা এই পাশে আসলে প্লাস, তাহলে আমরা এমন একটা মান পাইলাম। এবার সি এর মানটা যদি আমি আমাদের আগের সমীকরণে বসাই, অর্থাৎ 5 নং সমীকরণে বসাই, তাহলে আমরা কি করতে পারি একটু খেয়াল করি। এবার আমি এই অংশটা মুছে দিই। মানে আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি তোমাদেরকে, সি এর মানটা 5 নং সমীকরণে বসিয়ে দাও। লেখাটা হবে এরকম, সি এর মান 5 নং সমীকরণে বসিয়ে পাই। সি এর মানটা 5 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমাদের 5 নং সমীকরণটা ছিল এরকম, বি স্কোয়ার বাই 2 মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2, সি এর মানটা ছিল এরকম, ওমেগা স্কোয়ার এ স্কোয়ার বাই 2। সব ঠিক আছে, শুধু এই সি এর মানটা এই অংশটা বসিয়ে দিলাম। তাহলে আমাদের এমন একটা অংশ বা এরকম একটা সি আর আমরা পাই। তাহলে এবার আমরা বাকি অংশটা চলো শেষ করে দিই। এবার দেখো, উভয় পক্ষের মধ্যে আমরা 2 দ্বারা গুণ করে পাই, তাহলে গুণ করলে কি আসতেছে, বি স্কোয়ার সমান মাইনাস ওমেগা স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার স্কোয়ার। তুমি এটা লিখবা উভয় পক্ষকে
2 দ্বারা গুণ করি। উভয় পক্ষকে আমরা কি করলাম, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করলে আমাদের 2 গুলো ভ্যানিশ হয়ে যায়। এবার আমরা একটু পূর্ণ বিন্যাস করে নেই। আমরা একটু সাজিয়ে লিখলাম। এবার যদি আমি এই দুই পাশেতে ওমেগা স্কোয়ারটা কমন নেই, তাহলে আমাদের মান হবে এরকম। অর্থাৎ আমি ওমেগা স্কোয়ারটা কি করলাম, কমন নিলাম। এবার আমি যদি এটাকে বর্গমূল করি, আশা করি তোমরা এই অংশটুকু বুঝবা। আমি একটু মনে করিয়ে দিই, এই সমীকরণটা অর্থাৎ মানটা বসানোর পরে উভয় পক্ষকে আমরা 2 দ্বারা গুণ করে পাই, তো গুণ করে দিয়ে অর্থাৎ 2টা ভ্যানিশ করে দিলাম। এই মাইনাসটা এই পাশে নিলাম, প্লাসটা এই পাশে নিয়ে আসলে সাজাইলাম। আর এই অংশে আমরা ওমেগা স্কোয়ারটা কমন নিলাম। কমন নিলে a স্কোয়ার বাই মাইনাস x স্কোয়ারটা আমাদের ছিল। এবার আমরা যেহেতু স্কোয়ার আছে এটাকে আমরা বর্গমূল করলাম। বর্গমূল করার পরে দেখো এই বর্গমূল করলে অর্থাৎ এখানে একটু মিস্টেক হয়েছে, ঠিক করে নিই। এই অংশটা অর্থাৎ ওমেগা স্কোয়ারের বর্গমূল করলো ওমেগা, আর এই অংশটাকে আমরা রেখে দিলাম। এবার চলো আমরা আর একটু সামনে আগাই। আমরা এই যে লিখেছিলাম b সমান dx/dt, এটা আবার পুরোপুরি পূর্বের অবস্থা নিয়ে আসে। অর্থাৎ b এর পরিবর্তে আমরা লিখব কি dx/dt সমান সমান মাইনাস a স্কোয়ার বাই মাইনাস x স্কোয়ার। অর্থাৎ এখানে আমরা b এর মানটাকে বসিয়ে দিলাম, আর কিছু করলাম না। তাহলে তোমরা মনে হয় এই অংশটুকু এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। এবার আমি সামনে আগাই। আমরা এবার একটু সাজিয়ে নেই। এই ডিটিটা এই পাশে নিয়ে আসলাম, আর রুট ওভার a স্কয়ার x স্কয়ারটা উপরের অংশটা এখানে নিচে নিয়ে আসলাম। এটাও আমাদের একটা মহৎ উদ্দেশ্য আছে, এই জন্য আমরা এই কাজটা করলাম। অর্থাৎ dx/dt সমান ওমেগা a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটাকে আমরা সাজিয়ে লিখলাম। অর্থাৎ এই অংশটাকে পূর্ণ বিন্যাস করে লিখলাম। তাহলে এই অংশটা আমরা মুছে দিই। এটাকে আমরা 6 নং সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি। এবার লিখতে হবে 6 নং সমীকরণকে পুনরায় সমাকলন করি। 6 নং সমীকরণকে পুনরায় সমাকলন করে আমরা পাই, একটু খেয়াল করো। অর্থাৎ আমাদের এই যে সমাকলন চিহ্ন মানে এই সমীকরণটা ছিল, এটাকে আমরা পুনরায় কি করব, সমাকলন করব। তাহলে যদি আমরা পুনরায় সমাকলন করি তাহলে আমরা সমাকলন চিহ্ন দেই। আমরা এই অংশটা সমাকলন করব দেখে সমাকলন চিহ্ন দিলাম। তাহলে সমাকলনের সূত্র হলো dx/√1 মানে x স্কয়ার, এটাকে লেখা যায় sin ইনভার্স x/a। আর এখানে আমরা বলেছিলাম যে সমাকলনটা যার সাপেক্ষে সমাকলন করে সেই অংশটা ছাড়া বাকিটা বাইরে বের করলাম। তাহলে ওমেগাটা বাইরে বের করলাম। আর ডি এখানে একটা নিয়ম হলো সমাকলন dx এর সূত্র হবে x, অর্থাৎ সমাকলন dx এর সূত্র হবে x, অর্থাৎ dt সূত্র হবে t। তাহলে এখানে হবে
ওমেগা টি প্লাস ডেল। এখানে আমরা ডেলটাকে কি করলাম, ধ্রুবক হিসাবে নিয়ে আসলাম, অর্থাৎ এখানে আমরা একটা ধ্রুবক হিসাবে লিখলাম কি ডেল। এবার আমরা কি যদি আরেকটু সুন্দর করে লিখি, সাইন ইনভার্স মানে 1/sin x/a ওমেগা টি প্লাস ডেল। এবার যদি আমি কোনাকুনি গুণ করে দিই, x/a সমান সাইন ওমেগা টি প্লাস ডেল। আর একটু সুন্দর করে লিখি, তাহলে x সমান a সাইন ওমেগা টি প্লাস ডেল। এই হচ্ছে আমাদের আজকের সমীকরণ। অর্থাৎ আমরা যেই প্রত্যাশা ছিলাম যে সরল সন্ধিত গতিসম্পন্ন কণার সমীকরণের সমাধান করলাম, এই হিসাবে আমাদের আজকের সমীকরণের সমাধান। আমি আশা করব তোমরা সবাই বুঝতেছ। এখানে আমরা সমাকলনের মানটা বসানোর পরে এখানে পুনরায় যখন সমাকলন করলাম, আমি একটু মনে করাই দিই, এখানে আমরা পুনরায় সমাকলন করলে সমাকলন চিহ্ন দিলাম, দেওয়ার পরে এখানে খেয়াল করো, এই সমাকলন dx/√x² পরিবর্তে আমরা কি লিখবো, সূত্র হচ্ছে সাইন ইনভার্স x/a। আর আমাদের এখানে ওমেগা তো ওমেগা রইল, আর dx এর ইন্টিগ্রেশন যদি x হয় তার ডিটির ইন্টিগ্রেশন t প্লাস এখানে সমাকলন ধ্রুবক। আমরা আগে সমাকলন ধ্রুবকে লিখছিলাম, এখন আমরা ডেল লিখবো, ডেল সমাকলন ধ্রুবক। তাহলে সাইন ইনভার্স মানে 1/sin, আর বাকি ঠিক আছে। এবার কোনাকুনি গুণ করলাম, এখানে কোনাকুনি গুণ করলে ওই পাশে যায়, অর্থাৎ আমরা পূর্ণবিন্যাস করলাম। পূর্ণবিন্যাস করলে এমন একটা অংশ আমরা কি করলাম, মান পাইলাম। ইহাই হলো সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ ও তার সমাধান। অর্থাৎ সরল সন্ধিত গতিসম্পন্ন কণার ব্যবকলনীয় সমীকরণ ও তার সমাধানটা আমরা মোটামুটি ভালোভাবে শিখলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এবার আমরা আমাদের আজকের কিছু পড়া দিয়ে দিই, তোমরা বাড়ির কাজ করবা। সেই বাড়ির কাজগুলো আমি বলি, তোমরা লিখে নাও। তোমাদের বাড়ির কাজ আগামী ক্লাসের, আজকে ক্লাসটার পরে তোমরা কি করবা, সেই বাড়ির কাজগুলো আমার এখানে ইমেল আইডি আছে, ইমেল আইডি দিয়ে দেই। আমার ইমেল আইডিটা লিখে নাও। আজকের পড়াটা তোমরা ভিডিওটা দেখার পর তোমরা আমি যে প্রশ্নগুলো করবো সেই প্রশ্নগুলো তোমরা লিখে আমার ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিবে। এটা হলো ROBELKSANPBADC@gmail.com। এটা হচ্ছে আমার ইমেল আইডি। এখানে তুমি মানে আনসারটা দিয়ে এখানে আমাকে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিবা। আমি পরে দেখে আবার তোমাদেরকে জানিয়ে দিব যে তোমার আনসারটা সঠিক কিনা। তো এবার আমরা এই কয়েকটা প্রশ্ন দিই, তুমি প্রশ্নগুলো লিখে নাও। পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মান ভিন্ন হয়, ফলে পর্যায়কাল ভিন্ন হয়। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মান ভিন্ন হয় এবং পর্যায়কালও ভিন্ন হয়। এটা কোন ধরনের পর্যায়ক্রম? এখানে আমরা যে ধরনের পর্যায়ক্রম বা কী ধরনের, এটা আমরা তোমরা আনসারটা খালি লিখবা, এটা কী ধরনের পর্যায়ক্রম। আরেকটা প্রশ্ন হলো 2 নম্বর প্রশ্ন, পর্যায়কাল যদি নির্দিষ্ট সময় সাপেক্ষে হয়, পর্যাবৃত গতিটা যদি নির্দিষ্ট সময় সাপেক্ষ হয় তাহলে এটা কী ধরনের পর্যায়, এটা খেয়াল করবা বা এটা লিখবা। চাঁদ কতদিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে? অর্থাৎ এখানে কতদিন বলতে এটা তো আমি এখানে ক্লাসে যারা ভিডিওটা দেখেছো তারা ইনশাল্লাহ বুঝবা। এই অংশটা খেয়াল করবা বা লিখবা। কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে চারিদিকে যে ঘূর্ণয়নের পর্যায়ক্রম সৃষ্টি করে, এটা কী ধরনের পর্যায়? অর্থাৎ কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে তার চারিদিকে যে ঘূর্ণয়ন সৃষ্টি করে, সেই ঘূর্ণয়নটা কী ধরনের পর্যায়? আরেকটা প্রশ্ন লেখো, পর্যাবৃত সময়কাল যদি স্থানের সাপেক্ষ হয় তখন তাকে কি বলা হয়? পর্যাবৃত গতিসম্পন্ন কণা যদি স্থানের সাপেক্ষ হয় তাহলে এটা কী ধরনের পর্যায়? এটা তোমরা আমাকে ছবি উঠে পাঠিয়ে দিবা আনসারটা লিখে। ঠিক আছে, আজকে এতটুকু এই পর্যন্তই থাক। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।
আর বেশি বেশি করে আমাদের ক্লাসগুলো দেখো এবং পড়ার চেষ্টা করবো। কোনো প্রবলেম হলে আমাদেরকে আবার কমেন্টের মাধ্যমে জানাবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।